আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ে আজকে আমরা সসীম ধারা নিয়ে আলোচনা করব। আমরা জানব ধারা কাকে বলে এবং ধারা কী, সমান্তর ধারা কাকে বলে এবং সমান্তর ধারা বলতে কী বোঝায়, এবং প্রয়োজনীয় সকল সূত্রাবলী অর্থাৎ এই চ্যাপ্টারে অঙ্ক করার সময় যে সূত্রগুলো প্রয়োজন সকল সূত্র নিয়ে আমরা আলোচনা করব এবং গাণিতিক সকল সমস্যার সমাধান অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে যত ধরনের অঙ্ক আছে সবগুলো অঙ্ক নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আশা করি এই ভিডিওটা যদি তোমরা ধৈর্য সহকারে দেখো, ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে যে কোনো অঙ্ক তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা জানব ধারা কাকে বলে। তো ধারার সংজ্ঞাটা যদি আমরা যাই, প্রথমে আমরা ধারার সংজ্ঞাটা জানব যে কোনো সংখ্যাকে একটি নিয়ম অনুসারে সাজালে, অর্থাৎ কিছু সংখ্যাকে আমরা যদি নিয়ম অনুসারে সাজাই সেই সংখ্যাগুলোর ক্রমকে ধারা বলে। অর্থাৎ আমরা একটা উদাহরণের সাহায্যে খুব সহজে বোঝার চেষ্টা করব যে 2, 4, 6, 8, 10 অর্থাৎ এই সংখ্যাগুলো কিন্তু একটা নিয়ম অনুসারে আমরা সাজিয়েছি। অর্থাৎ 2 এর পর আরও 2 যোগ করব, তারপর 4, তারপর আরও 2 যোগ করব 6, এভাবে কিন্তু আমরা সাজিয়েছি অঙ্কগুলোকে। তো এটা একটা ধারা। কারণটা হচ্ছে যে প্রতিটি সংখ্যার মধ্যে 2 করে পার্থক্য, অর্থাৎ যে কোনো মাঝামাঝি দুইটা সংখ্যার মধ্যে এটার পার্থক্য আছে কত? 2। তো এটা একটা নিয়ম অনুসারে আমরা সাজিয়েছি যে এমন আমরা এভাবে সংখ্যাটা সাজাবো যে প্রত্যেকটা সংখ্যা 2 করে বৃদ্ধি পাবে, অর্থাৎ এদের পার্থক্যটাই থাকবে কত? 2। তো আমরা এখানে পার্থক্যটা 5ও নিতে পারি, 7ও নিতে পারি, এটা আমাদের ইচ্ছা অনুযায়ী। আমি জাস্ট একটা উদাহরণ দেখালাম। তো আশা করি ধারা কাকে বলে সেটা তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ কিছু সংখ্যাকে তোমরা একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজাবে, তাহলে সেটাকে আমরা কি সেই সংখ্যাগুলো ক্রমকে আমরা ধারা বলবো। এখন ধারা কিন্তু 2 রকম, একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। সো আমরা আজকের ভিডিওতে সমান্তর ধারা কি এবং সমান্তর ধারা নিয়ে সূত্রাবলী এবং সমান্তর ধারা নিয়ে যত ধরনের অঙ্ক আছে সকলগুলো আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আমরা জানবো সমান্তর ধারা কি। তো সমান্তর ধারা কাকে বলে? যে ধারা বা সংখ্যাগুচ্ছ প্রতিটি পদ তার আগের পদের সাথে একটি নির্দিষ্ট সংখ্যার যোগফলে গঠিত হয়। অর্থাৎ যে কোনো একটা ধারা তার প্রতিটি পদ তার আগের পদের সাথে একটি নির্দিষ্ট সংখ্যার যোগফলের সাথে গঠিত হয়, তাকে আমরা সমান্তর ধারা বলি। আমরা উদাহরণে চলে যাই, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। অর্থাৎ প্রতিটি সংখ্যার মাঝে পার্থক্য সমান থাকবে। যেরকম আমরা এখানে একটা ধারা লিখেছি, একই ধারা আমরা 2 বার লিখেছি, এটা বাদ। তো এখানে আমরা যদি তাকাই 3, 7 এই দুটার মাঝামাঝি পার্থক্য কত? 4। অর্থাৎ প্রতিটি সংখ্যার মাঝে সমান পার্থক্য থাকে। অর্থাৎ আমাদের যেরকম সংখ্যায় যেরকম বলা হয়েছে প্রতিটি পদ ধরলাম, একটি পদ ধরলাম কত? 15, তার আগের পদের সাথে তার আগের পদটা কত ছিল? 11। একটি নির্দিষ্ট যোগফলে গঠিত হয়, তাহলে তাদের মধ্যে 11-এর সাথে কত যোগ করলে 15 হয়? 4। তাহলে এটা কিন্তু নির্দিষ্ট সংখ্যা তারা যোগ করেছে, 11-এর সাথে 4 যোগ করেছে, আবার 15-এর সাথে 4 যোগ করেছে। তাহলে একটি নির্দিষ্ট সংখ্যা যোগফলে গঠিত হয়, তখন তাকে সমান্তর ধারা বলবো। তো এরকম আমরা একটা ধারা দেখি যে একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করা হয়েছে বা একটা নির্দিষ্ট সংখ্যা অনুসারে এটা বাড়তেছে ধারাটা, তখন এটাকে আমরা সমান্তর ধারা বলবো। এটাও একটা কিন্তু সমান্তর ধারা বলতে পারবো আমরা, কারণ 2, তারপর আরও 2 বেড়েছে 4, তারপর আরও 2 বেড়েছে 6, তারপর আরও 2, অর্থাৎ 2 2 করে বাড়তেছে, তাহলে এটা একটা কি? সমান্তর ধারা। তো এটাও একটা কি? সমান্তর ধারা। তারপর আমি যদি দেখাই যে এটি একটি সমান্তর ধারা, তার কারণটা হচ্ছে যে প্রথম পদটা হচ্ছে কত? আমার 3, এটা হচ্ছে আমার প্রথম পদ। সাধারণ অন্তর, সাধারণ অন্তর কাকে বলা হয়? সাধারণ অন্তর হচ্ছে যে এই যে আমি একটা ধারা মধ্যে দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয় করতেছি, সেটা আমার সাধারণ অন্তর। অর্থাৎ সাধারণ অন্তরটা হচ্ছে যে এখানে এই দুইটা সংখ্যার মধ্যে কত করে বাড়তেছে, অর্থাৎ 4 করে বাড়তেছে। যেরকম 7-এর সাথে আমি 3 বিয়োগ করি, তাহলে কত পাচ্ছি? 4। আবার 11-এর সাথে যদি আমি 7 বিয়োগ করি, তাহলে কত পাচ্ছি? একই সংখ্যা 4। তো সাধারণ অন্তরটা হচ্ছে যে আমার ধারার মধ্যে যে কোনো দুইটা মাঝামাঝি
পদের পার্থক্যটা হচ্ছে আমার সাধারণ অন্তর। তাহলে আমার সাধারণ অন্তরটা হচ্ছে কত? 4। আর প্রথম পদটা হচ্ছে কত? 3। প্রথম পদটা হচ্ছে প্রথম পদে। এটাই হচ্ছে আমার ধারা কাকে বলে এবং সামান্তর ধারা কাকে বলে উদাহরণসহ তোমাদেরকে বুঝালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা সরাসরি সূত্রের মধ্যে চলে যাব, অর্থাৎ এই অধ্যায় অঙ্কগুলো করতে আমাদের কি কি সূত্র জানা লাগবে সেইগুলো নিয়ে আমরা খুব সহজে আলোচনা করব। চলো শুরু করা যাক। তো প্রথম সূত্রটা হচ্ছে যে nতম পদ নির্ণয়ের সূত্র। অর্থাৎ এমন একটা ধারা যদি তোমাকে দেওয়া হয় যে ধারা সাধারণত 4-5টা সংখ্যা বেশি দেয় না, তারপর ডট 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 দিয়ে দেয়। তো তোমাদের যদি বলা হয় যে একটা ধারা দিলাম সেটা 20তম পদ বের করতে, তখন কিন্তু আমরা এই সূত্রটা আমরা ব্যবহার করব। অর্থাৎ কত n মানে বোঝানো হয়েছে যে আমার যদি 100তম বের করতে হয় তাহলে n এর মানটা হবে কত? 100। সো n হচ্ছে একটা নাম্বার হবে, যে কোনো একটা নাম্বার হবে। তো tn দ্বারা অর্থ হচ্ছে কততম পদ, অর্থাৎ সেটাই বোঝায়। অর্থাৎ ওই পদে মোট কত সংখ্যা সেটা বোঝাবে। আর এই হচ্ছে যে প্রথম পদ, অর্থাৎ ধারার একদম প্রথম সংখ্যাটাকেই হচ্ছে কি এ, অর্থাৎ এটাকে প্রথম পদ বলা হয়। আর n যদি এটা আমার বলা হয় 25তম পদ বের করতে, তখন আমার n এর মান হয়ে যাবে 25। যদি আমার একটা ধারার মধ্যে বলা হয় অঙ্কে 30তম পদের মান বের করো, তখন আমার সেটা হয়ে যাবে কত? মান 30। তারপর -1 ইন্টু ডি। আর ডিটা হচ্ছে যে সাধারণ অন্তর। একটু আমরা পড়েছি সাধারণ অন্তর হচ্ছে যে কোনো ধারার মধ্যবর্তী দুইটি পদের পার্থক্য, অর্থাৎ যে তার যে কোনো পদ এবং তার পূর্বের পদের পার্থক্যটা হচ্ছে কি আমার সাধারণ অন্তর। তো এটা হচ্ছে আমার প্রথম সূত্র। এখন আমরা দ্বিতীয় সূত্রে চলে যাব। দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে প্রথম nতম পদের সমষ্টি, অর্থাৎ হচ্ছে যোগফলের সূত্র। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে প্রথম 20টি পদের যোগফল বের করো, তখন আমরা কিন্তু এই ফর্মুলা ইউজ করব। Sn, এটাকে Sn দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ যোগফলের সূত্রটা। S তো হচ্ছে সাম, সো সাম অর্থ আমরা জানি যোগ। সো Sn দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ যদি আমার এখানে পদের সংখ্যা যদি বলা হয় 15, তখন আমাদের এখানে n এর মানটা হয়ে যাবে 15। তখন আমরা এই জায়গাও কিন্তু আমরা 15 বসাবো। তারপর 2 n/2 ইন্টু 2a, এটা হচ্ছে আমার প্রথম পদ। একটু আমরা আলোচনা করছি প্রথম পদ কোনটাকে বলা হয়। তার প্লাস n-1 ইন্টু ডি। n হচ্ছে আমার পদের সংখ্যা আর ডি হচ্ছে আমার সাধারণ অন্তর। এটা হচ্ছে আমার সমষ্টি সূত্র। অর্থাৎ খুব সহজ, Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। সো এটি হচ্ছে আমার সমষ্টি বা যোগফলের সূত্র। তো আরও একটা সূত্র আছে যে সেটা হচ্ছে যে Sn ইকুয়াল n হচ্ছে পদের সংখ্যা, এ হচ্ছে প্রথম সংখ্যা, প্রথম পদ, আর l হচ্ছে শেষ পদ। সো এই সূত্র দিয়েও আমরা কিন্তু সমষ্টি একটা ধারার যোগফল বের করতে পারবো। যদি বলা হয় 20টি পদের যোগফল বের করতে, আমরা খুব সহজে এই সূত্রটা ইউজ করে যত বড়ই ধারা হোক না কেন খুব সহজে বের করতে পারবো। তো এটা হচ্ছে আমার, তো এই গেল 2 নম্বর সূত্র। এখন আমরা 3 নম্বর সূত্রে চলে যাব। তৃতীয় সূত্রটা হচ্ছে যে nতম পদ জানলেই ধারার গঠন কেমন হবে। বলছে nতম পদ পর্যন্ত একটি ধারা গঠন করো। তোমাকে প্রথম পদ সাধারণত কিছুই বলে নেই, তখন তোমরা ধারাটা এইভাবে গঠন করবে যে যদি nতম পদ জানতে চায় তাহলে তোমরা এই ধারাটা বলে দেবে ঠিক a প্লাস ডি। এখানে এটা তো তোমরা জানো, এ হচ্ছে প্রথম পদ আর ডি হচ্ছে কি সাধারণ অন্তর। সাধারণ অন্তর হচ্ছে যে আমার ধারার দুইটি পদের মধ্যবর্তী যে পার্থক্যটাই সেটা হচ্ছে আমার সাধারণ অন্তর। তাহলে আমরা জানি কি একটা ধারা দুইটা পদ পার্থক্য থাকে কি, তাহলে আমরা এইভাবে লিখব এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d, এভাবে আমরা ধারাটা তৈরি করে দেব। যদি আমাদের এ মানটা দেওয়া হয় আর যদি ডি এর মানটা বলে দেওয়া হয়, তখন আমরা কিন্তু খুব সহজে এই ফর্মুলাটা ইউজ করে যে কোনো ধারা আমরা তৈরি করতে পারবো। তো আমরা চতুর্থ সূত্রে চলে যাই, সেটা হচ্ছে সাধারণ অন্তরের সূত্র। একটু আগে আমরা সাধারণ অন্তর নিয়ে আলোচনা করেছি। সাধারণ অন্তরটা হচ্ছে যে কোনো একটা পদ, tn ধরলাম একটা পদ এবং tn-1 এটা দ্বারা বোঝানো হয়েছে তার আগের পদ। যদি tn যদি 4তম পদ হয় তাহলে tn-1 হবে কি তৃতীয়তম পদ, অর্থাৎ
মাইনাস বোঝানো হচ্ছে তার আগের পদ, যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ। অর্থাৎ আমি যদি এখানে যদি দেখাই তোমাদেরকে, ধরলাম এটা কি এ হচ্ছে কত 2, তাহলে 2 প্লাস সাধারণত ধরলাম 2, তো 2 প্লাস 2 তাহলে কত হলো এখানে 4। তাহলে আমার যে কোনো পদ ধরলাম, আমি 4 ধরলাম, টিএন এই পদটা ধরলাম 4 মাইনাস তারপর তার আগের পদটা কত টিএন মাইনাস 1, মানে তার বোঝানো হচ্ছে তার আগের পদটা কত ছিল 2, তাহলে আমার সাধারণত কত আসতেছে 2। এটাই মূলত বোঝানো হয়েছে যে আমরা যদি সাধারণত বার করতে যাই, যে পদটা ধরবো তার সাথে তার আগের পদটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কিন্তু সাধারণ অন্তরটা বের করতে পারবো, আর সাধারণ অন্তরটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। সো এখন আমরা মনে রাখার একদম শর্টকাট একটা টিপস শিখবো, এই 4টা সূত্র। সো এনতম পদ যদি আমাদের জানতে চায় তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব যে কোনো একটা দ্বারা তৈরি করার ক্ষেত্রে, অর্থাৎ সমান্তর দ্বারা তৈরি করার ক্ষেত্রে আমরা প্রথম পদটা জানবো, আর ডি হচ্ছে সাধারণ অন্তর, অর্থাৎ দুইটা পদের মধ্যে কত পার্থক্য সেটা জানলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে আমরা যে কোনো ধারা তৈরি করতে পারবো। তো দ্বিতীয়তে আমরা দেখব যে এনতম পদের যোগফলের সূত্র আমি আগে আলোচনা করেছি, Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তো এটা হচ্ছে আমার কি যোগফল। যদি এখানে 20তম বলে তাহলে আমরা এখানে 20 লিখবো, এখানেও 20 লিখবো, এখানেও 20 লিখবো, আর এ হচ্ছে প্রথম পদ, আর ডি হচ্ছে কি সাধারণ অন্তর। তো সাধারণ অন্তর হচ্ছে কি যে কোনো দুইটা ধারার মধ্যবর্তী পার্থক্য। সাধারণ অন্তর যেরকম আমি লেখা আছে এখানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তারপর দ্বারা গঠন পদ্ধতি, এটা তো আমি একটু আগে বলেছি যে দ্বারা গঠন পদ্ধতি যেভাবে আছে এভাবে a+1 এ, তারপর a প্লাস ডি, তারপর a+2d, এভাবে আমরা ধারা গঠন করতে পারবো। সো এখন আমরা সূত্র নিয়ে আলোচনা পর্ব শেষ, এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাব। তো 1 থেকে আমরা সিরিয়ালি সবগুলো অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো আমরা অনুশীলনী 13.1-এ আসলাম। তো 1 নংয়ে বলা হয়েছে যে একটি ধারা দেওয়া আছে যে 13 প্লাস 20 প্লাস 27 অর্থাৎ 13 প্লাস অর্থাৎ 13 প্লাস 20 প্লাস 27 প্লাস 34, এভাবে কি শেষ পদটা কত দেওয়া আছে 111। বলছি ধারাটির পদ সংখ্যা কত, অর্থাৎ ধারাটি যে 13 থেকে কত হলো 7 বেশি হয়ে কত 20 হলো, আবার 7 যোগ হয়ে কত 27 হলো, আবার 7 যোগ হয়ে কত 34 হলো, এইভাবে 27 যোগ 7 যোগ হয়ে হয়ে কততম পদে গেলে 111 হয়েছে সেটা জানতে চাচ্ছে। 10তম, 13তম, 15, 20। তো আমরা এটা সমাধান করব। তো আমরা লিখব প্রথম পদটা আমাদের কত, প্রথম পদ আমরা জানি এই দ্বারা প্রকাশ করা হয়। তো প্রথম পদটা হচ্ছে আমার 13 লিখলাম। তারপর হচ্ছে আমরা সাধারণ অন্তরটা জানবো। সাধারণ অন্তরটা একটু আমরা পড়েছি যে ডি দ্বারা প্রকাশ করা হয়, আর সাধারণত হচ্ছে যে কোনো দুইটি সংখ্যা, যে কোনো সংখ্যা এবং তার পূর্ববর্তী সংখ্যার পার্থক্য। 20 থেকে আমরা যদি 13 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি 7, বা আমরা যদি এটাও নিতে পারতাম 27 থেকে 20 বিয়োগ করতে পারতাম, 27 বিয়োগ 20, তাহলে সেটারও পার্থক্য তো আমরা 7 পেতাম। তো আমরা এখন কত পদ সংখ্যাটা বের করব। তো আমাদের যেহেতু শেষ পদটা দেওয়া আছে, শেষ পদটা এল দ্বারা প্রকাশ করা হয়, শেষ পদটা হচ্ছে কত 111। তো আমরা এই তিনটা দেওয়া আছে, আমরা দিয়ে দেখলাম, লিখলাম, বা ধরো দিয়ে আমরা এটা লিখলাম। লেখার পরে আমরা জানি সর্বপ্রথম সূত্রটা কিন্তু আমরা শিখেছিলাম কি এনতম পদের সূত্র। এনতম পদের সূত্রটা কি ছিল টিএন ইকুয়াল এ প্লাস n-1 ইন্টু ডি। এটা কিন্তু আমার এনতম পদের সূত্র ছিল। যদি পদ সংখ্যা জানতে চাওয়া হয় আমরা সব সময় এই সূত্রটা ইউজ করব, এই সূত্রটাকে আমরা ইউজ করব। তো এখন আমার টিএন কি আমার এনতম পদ অর্থাৎ শেষ পদ। তো টিএন কত আমার দেওয়া আছে 111। তো আমরা এখানে টিএন এর জায়গায় 111 লিখে ফেলবো। তারপরে ইকুয়াল এর মান কত আমরা পেয়েছি 13, অর্থাৎ প্রথম পদটা 13, তারপর প্লাস এ প্লাসের এ প্লাস n-1 -1 ডি এর মান আমরা কত পেয়েছি 7, তাহলে আমরা ইন্টু 7 লিখলাম। তো তারপর লাইনে আমরা লিখব যে
11, যেহেতু 111 এটা যেভাবে আছে এভাবে থাকবে, তারপর ইকুয়াল প্লাস 13 এটা যদি আমরা সমান ইকুয়ালের ডান পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসি, তাহলে কি যেহেতু এটা ডান পাশে প্লাস ছিল, বাম পাশে আসলে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে -13 ইকুয়াল n - 1 ইন্টু 7। সো তারপর লাইনে আমরা দেখলাম 111 থেকে আমরা 13 মাইনাস করলে আমরা পাচ্ছি কত, 98, n - 1 ইন্টু 7। এখানে 7টা যেহেতু মাল্টিপল আকার আছে, তাহলে এটা 98-এর সাথে ভাগ হবে। তাহলে কত, 7 দ্বারা যদি আমি 98-কে ভাগ করি, ডিভিশন করি, তাহলে আমরা কত পাচ্ছি, 14। তাহলে 14 যেহেতু n - 1 ইকুয়াল 14, অর্থাৎ এটা দ্বারা ভাগ হবে, তাহলে আমরা পাবো কত, 14। তো এখানে যেহেতু -1 আছে, সেটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, ডান পাশে নিয়ে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। তখন 14-এর সাথে 1 যোগ হলে কত হবে, 15। তাহলে আমাদের কত সংখ্যা পেলাম, আমরা হচ্ছে 15 পেলাম। অর্থাৎ আমরা n সমান n এর মান কত পেলাম, আমরা 15। তাহলে আমার পদ সংখ্যাটা কত, পদ সংখ্যাটা হচ্ছে 15। অর্থাৎ এইভাবে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এইভাবে 15তম পদে গেলে 111 আমরা পাবো। আমার বলাই আছে যে 111 কততম পদ, তাহলে 111 হচ্ছে কত, 15তম পদ। তো আশা করি প্রথম অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটার অ্যান্সার, প্রথম অঙ্কটার উত্তরটা হচ্ছে 15। তো এখন আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব। দ্বিতীয় অঙ্কটা বলা হয়েছে যে 5 + 8 + 11 + 14 এভাবে একটা ধারা দেওয়া আছে। বলছে ধারাটি কি সসীম ধারা, এটি একটি গুণোত্তর ধারা, আর এটার 19তম পদ 59 কিনা। তো নিচের কোনটি সঠিক। তো আমরা দেখতে পারছি ধারাটা একটা কি, সসীম ধারা। সসীম ধারা মানে বোঝানো হয়েছে যে ধারাটার শেষ প্রান্ত আছে। তো এটা একটা কি, সসীম ধারা। যেহেতু সসীম ধারা কিন্তু এখানে আমাদের ধারাটা যদি তাকাই, তাহলে দেখতে পারবো যে 5, তারপর 8, অর্থাৎ 3 3 করে বাড়তেছে। 5-এর পরে 8, 8-এর পরে কিন্তু আমার 11, তারপর 14, এভাবে 3 3 করে কিন্তু আমার বাড়তেছে। তাহলে আমার এই ধারাটাকে একটা কি, সসীম ধারা, অর্থাৎ সমান্তর ধারা বা সসীম ধারা। তো এখন আমরা যেহেতু এটা গুণোত্তর ধারা নয়, কারণ গুণোত্তর ধারা হচ্ছে গুণজ আকারে হয়, এটা বাদ। তো এখন এটা আমাদের সঠিক কিনা আমরা এটা বের করতে হবে। অর্থাৎ 19তম পদ 59 কিনা, আমরা এটাও পেয়ে গেলাম, এটা কারেক্ট। এখন আমরা এটা চেক করতে হবে, সেটা যদি আমরা চেক করি। সো আমরা ধারাটা লিখলাম, প্রথম পদ কত আমার 5, আর সাধারণ অন্তর অর্থাৎ এটা পার্থক্য কত, 8 থেকে আমি যদি 5 বিয়োগ করি, তাহলে আমরা কত পাচ্ছি, 3। বা আমরা 11 থেকে 8 বিয়োগ করি, তাহলে আমরা কত পাচ্ছি, 3। অর্থাৎ আমার সাধারণ অন্তরটা কত, 3। তো এখন আমরা nতম পদের সূত্রটা আমরা কি শিখেছিলাম, সবার একটু মনে আছে, যেহেতু আমার শেষ পদটা দেওয়া আছে, শেষ পদটা কত, 62। তাহলে আমরা চেক করব 19তম পদটা কত। তাহলে আমার tn, তাহলে আমরা জানি যে এটা হচ্ছে প্রথম পদ, আর n হচ্ছে আমার পদ সংখ্যা, আর d হচ্ছে সাধারণ অন্তর। তাহলে আমরা t19, যেহেতু 19 বসালাম, তাহলে প্রথম পদ কত আমার 5 বসালাম, তার প্লাস n এর জায়গায় আমরা কত বসাবো, যেহেতু আমার 19 নম্বর পদ চাচ্ছে, তাহলে 19 -1 ইন্টু 3, সাধারণ অন্তর কত, 3, তাহলে আমার 3 বসবে। সো আমি যদি এটা ক্যালকুলেশন করি, 5 আসলো, তো 19 তো 1 গেল কত, 18-এর সাথে আমরা 3 গুণ করি, তাহলে 54 পাবো। তো 5 + 54 কত, 59। তো আমার 59 আমরা কিন্তু পেয়ে গেছি। তো আমার 19তম পদ কিন্তু 59। তাহলে আমার এখানে 1 আর 3 রাইট। তাহলে আমার অ্যান্সার কত, খ। তো এটাই হচ্ছে 2 নম্বরের সমাধান। 3 নম্বর অঙ্কে চলে যাব। তো তৃতীয় অঙ্কটা আমার বলা হয়েছে যে নিচে একটি তথ্য দেওয়া আছে এবং 3 নং এবং 4 নং সমাধান করো। সেটি ধারা দেওয়া আছে যে 7 + 13 + 19 + 25। তাহলে আমাদের পার্থক্যটা কত আছে, 7 এবং 13, অর্থাৎ 6 করে আছে, অর্থাৎ 6, আবার 13 + 6 19, 19 + 6 25, অর্থাৎ এই ধারাটি সাধারণ অন্তর কত, আমরা 6 পেলাম। তো প্রথমে বলা হচ্ছে যে ধারাটির 15তম পদ কত, এখানে 4টা অপশন দেওয়া আছে। তারপর বলা হচ্ছে যে ধারাটির 20তম পদের সমষ্টি বা যোগফল বের করতে। তো আমরা 3 এবং 4 সমাধান করব।
তো 3 নং বলা হচ্ছে যে ধারাটি হচ্ছে যে 7 + 13 + 19 ধারাটির পূর্ণতম পদ বের করতে। সো আমরা পূর্ণতম পদ বের করব। তো পদের সূত্রটা হচ্ছে যে আমরা tn, আমরা কিন্তু প্রথম সূত্র আলোচনা করেছিলাম যে যদি কোনো তম পদ চায় তখন আমরা এই সূত্রটা ইউজ করব, tn = a + n - 1 * d। সো এখানে আমার tn হচ্ছে কত 15, তাহলে n এর মান কত আমার 15 = 7, এর মানটা হচ্ছে কত আমার 7, তাহলে আমরা এখানে 7 লিখলাম প্লাস n এর মানটা কত আমার 15, যেহেতু 15টি পূর্ণতম পদ চাচ্ছে তাহলে 15 - 1। আর ডি হচ্ছে সাধারণতর মান আমরা কত পাচ্ছি দেখতে পাচ্ছি এখানে 13 এর সাথে আমি যদি 7 বিয়োগ করি তাহলে পাচ্ছি কত 6। আবার যদি আমি 19 এর সাথে 13 বিয়োগ করি তারপরে পাবো কত 6, তাহলে আমার সাধারণতটা কত 6, তাহলে আমরা এখানে 6 লিখলাম। তাহলে আমরা এখানে 7 লিখলাম এবং এখানে 15 থেকে 1 মাইনাস হলে তাহলে কত 14 × 6, তাহলে এটা যদি আমরা মাল্টিপল করি তাহলে কত হচ্ছে যে 84। তো 7 + 84 91, তাহলে আমার এখানে অর্থাৎ 91। তাহলে আমার এইখানে পূর্ণতম পদটি কত হচ্ছে যে 91, তাহলে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে খ। তো এখন আমরা 20টি পদের সমষ্টি বা যোগফল বের করব। তো আমরা প্রথমে লিখব যে 20টি পদের যোগফল বের করব। তাহলে আমরা n-তম পদের একটা সূত্র শিখেছিলাম, অর্থাৎ 2 নম্বর সূত্রটার মধ্যে আমি কিন্তু শিখিয়েছিলাম যে n-তম সমষ্টি পদের সূত্রটা কোনটা। অর্থাৎ 4টা সূত্র যদি তোমরা ভালোভাবে জানো একটা ধারা ক্রিয়েট করতে পারবে এবং যত ধরনের অঙ্ক আছে সমান্তর দ্বারা সবগুলো অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে। তো সমষ্টি সূত্রটা হচ্ছে এটা যে Sn = n/2 × 2a + n - 1 × d। সো এখানে আমার যেহেতু 20টি পদ চাচ্ছে তাহলে আমার n এর মানটা কত 20, আমরা লিখব n এর মান 20 / 2, তারপর হচ্ছে ব্র্যাকেট 2টা যেভাবে হচ্ছে এভাবে থাকবে, এর মানটা হচ্ছে 7, যেহেতু আমার প্রথম পদটা কত প্রথম পদ হচ্ছে 7, তাহলে আমার এই মানটা হচ্ছে 7, তারপরে প্লাস দিলাম, n এর মানটা হচ্ছে কত 20, যেহেতু আমার 20টি পদের সংখ্যা চেয়েছে তাহলে 20 - 1, আর ডি যেহেতু আমরা একটু আগে বের করলাম কত পাচ্ছি 6, 13তে 7 বিয়োগ করলে কত 6, তাহলে আমরা এখানে 6 লিখলাম। তারপর লাইনটা হচ্ছে যে আমি যদি এটা যদি কাটি 20 2 দ্বারা ভাগ করলে কত আমরা পাই 10, তাহলে 10 লিখলাম। তারপর 2 × 7 এটা যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি 14, তারপরে প্লাস তারপর এখানে 20 থেকে 1 মাইনাস হলে তাহলে কত হবে 19 এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে আমরা পাবো যে 114। সো 14 + 114 এই দুটো আমরা যোগ করব তাহলে 128, আর এখানে যে আমার 10 আছে তো দুটোটা মাল্টিপল বা গুণ হলে কত হবে 1280, অর্থাৎ 1280। তাহলে আমার যোগফলটা কত পাচ্ছি আমরা 1280, তাহলে আমার 1280 কত নাম্বারে আছে ঘ নাম্বার, তাহলে এটাই আমার কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আমরা পদ সংখ্যা চাইলে এই সূত্রটা ইউজ করব, আর যদি সমষ্টি বা যোগফল চাই আমরা এই সূত্রটা ইউজ করব। এই দুইটা সূত্রই সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এই সমান্তর ধারার মধ্যে। তো এখন আমরা 5 নাম্বার অঙ্কটা সমাধান করব। সো 5 নাম্বার কিন্তু বলা হচ্ছে যে একটা ধারা দেওয়া আছে, সুন্দর ধারা 2 - 5 - 12 - 19। সো বলছে যে ধারার সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তো সাধারণ অন্তর কিন্তু আমরা খুব সহজ, সাধারণ অন্তরটা আমরা জানি কি যে কোনো একটা পদ নিব তার পূর্ব পদের সাথে বিয়োগ করলে কিন্তু আমার সাধারণ অন্তরটা বের হয়ে যাবে। তো আমরা প্রথমে সাধারণ অন্তরটা কিন্তু বের করে নিই। তো আমার প্রথম পদটা কত দেওয়া আছে 2 লিখলাম, সাধারণ অন্তর বের করব। যেহেতু আমরা যে কোনো একটা পদ নিব, যেহেতু এটা কি -5 এরপর হলো কত সূত্রের মাইনাস তারপর 2, তাহলে আমার কত হচ্ছে -5 - 2 তাহলে -7, তাহলে আমার সাধারণ অন্তরটা কত -7। আমরা যদি এখানে তাকাই -12, আমি যদি এখানে লিখি -12, তারপর সূত্রের মাইনাস ব্র্যাকেট এখানে কত আছে -5,
-5। তাহলে আমি যদি এখানে এটা যদি সমাধান করি -12, তারপর হচ্ছে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে +5, তাহলে আমি কত পাবো -12 +5। তাহলে এটা যদি আমি বিয়োগ করি তাহলে কত পাবো -7। তাহলে আমার আবারও একই মান পাচ্ছি, তাহলে আমার সাধারণ উত্তরটা কত হচ্ছে -7। তো আমরা সাধারণ উত্তরটাও কিন্তু বের করে পেলাম খুব সহজে -7। এখন হচ্ছে 12তম পদ নির্ণয় করো। তম পদের সূত্র আমরা একটু আগে শিখেছি, আমরা বারবার অঙ্ক করতেছি, অর্থাৎ আমরা জানি, আমি কিন্তু এটাও এইখানে লিখে রাখছি -12 5 -5, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন -12 + 5 ইকুয়াল কত -7। তো আশা করি সাধারণ উত্তরটা কীভাবে বের করে খুব সহজে বুঝতে পেরেছো। তো এখন আমরা জানি tn = a + n - 1 × d, এটা আমাদের তম পদ বের করার সূত্র। তো আমার tn কত হবে, যেহেতু 12তম বলছি, তাহলে n এর মান কত হবে 12। তো আমরা লিখবো যে এ হচ্ছে কি প্রথম পদটা কত দেওয়া আছে 2, তো আমরা 2 লিখলাম, তারপর এই প্লাস লিখলাম। n এর মান কত দেওয়া আছে আমার এই 12, যেহেতু 12তম পদ চাইছে তারা, তাহলে 12 -1 1, আর d এর মান কত, অর্থাৎ সাধারণত হচ্ছে -7, তো আমরা -7 লিখলাম। তো আমরা যদি ক্যালকুলেশন করি 8 2 2, তো এখানে কত আমরা 11 পাবো, আর এখানে -7, তো প্লাস মাইনাসে কি হয়ে যাবে এই মাইনাস, আর এখানে 11 × 7, 11 × 7 হলো 77, সো আমাদের অ্যান্সারটা আসবে -75। অর্থাৎ 2 থেকে আমরা -77 বিয়োগ করলে পাবো কত -75। তাহলে আমার 12তম পদটা হবে কত -75, এটি আমার অ্যান্সার। সো এখন আমরা 6 নম্বর অঙ্কটা সমাধান করব। সো 6 নম্বর অঙ্কটা যদি আমরা যাই, বলা হয়েছে যে একটা ধারা দেওয়া আছে 8 + 11 + 14 + 17, বলছে ধারাটি কোন পদ 392, অর্থাৎ কততম পদের মানটা হবে 392, সেটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমরা লিখবো, প্রথমে লিখবো প্রথম পদটা কত আমার দেওয়া আছে 8 লিখবো, তারপর সাধারণতটা বের করব, অর্থাৎ যে কোনো পদ নেব তার পূর্ববর্তী পদের সাথে বিয়োগ করব, তাহলে কত পাচ্ছি আমরা 3, তাহলে আমরা 3 লিখলাম। সো তারপর শেষ পদ আমাদের দেওয়া আছে, যেহেতু আমাদের এই পদটা পর্যন্ত বের করতে বলা হয়েছে, তাহলে আমরা এটা ধরলাম শেষ পদ, তাহলে 392। সো আমরা কিন্তু জানি তম পদের সূত্রটা কীভাবে বের করতে হয়। তাহলে আমার যেহেতু nতম পদ বের করতে হবে, তাহলে nতম পদের মানটা কিন্তু আমার দেওয়া আছে, অর্থাৎ কত 392। যদি কোনোদিন বলা হয় যে nতম পদ বের করতে, তাহলে সর্বশেষ সংখ্যা যেটা সেটি হবে nতম পদ। তাহলে আমার মূলত জানতে হবে যে এই 392 এটা কততম পদ, তাহলে এটা কততম পদ, এটার মানটা কি n, আর এই যে 392 এটা কি, এটা হচ্ছে tn হচ্ছে আমার মান, আর n হচ্ছে শুধু কততম, অর্থাৎ এটা কততম সংখ্যা সেটাই হচ্ছে n। tn এবং n এর মধ্যে পার্থক্য হচ্ছে tn হচ্ছে আমার পুরোটা মান, অর্থাৎ 992, 392, আর nটা হচ্ছে যে কততম পদের মানটা 392, এটাই। তো আমার tnটা আমরা এখানে লিখব যে আমরা এখানে tn এর জায়গায় লিখব 392 এবং ইকুয়াল a কত, a হচ্ছে আমার 8 লিখলাম, n - 1, আর আমরা সাধারণত কত পাচ্ছি 3, তাহলে আমরা এখানে 3 লিখলাম। সো আমার 392 যেভাবে সেভাবে রাখলাম, 8 যেভাবে সেভাবে থাকলো, এখানে 3 দিয়ে আমি গুণ করি 3n - 3, তাহলে আমরা এটা লিখলাম। তারপর এখানে 8 থেকে 3 গেলে কত 5, তো আমরা এটাকে এদিকে এই পাশে নিয়ে আসলাম এবং এটাকে ওই পাশে নিয়ে আসলাম সমান সমানের, তাহলে আমরা লিখলাম 5 + 3n, অর্থাৎ এইটা আমরা লিখলাম 8 থেকে 3 গেলে 5।
তো আমরা 5টা ধরে ওই দিকে নিয়ে যাই, যে এটা বিয়োগ হয়ে যাবে, যেহেতু এটা বাম দিকে প্লাসে আছে, ডান দিকে গেলে কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 3n ইকুয়াল 392 মাইনাস 5। তো আমরা যদি এটা 3 দ্বারা ভাগ করি 387, অর্থাৎ 92 থেকে 5 গেলে তাহলে কত 387 ভাগ 3, তাহলে আমরা n এর মানটা কত পাচ্ছি 129। তাহলে 129তম পদের মানটা হচ্ছে যে 392, অর্থাৎ 129তম পদ, অর্থাৎ এটা হলো 1তম পদ, এটা হচ্ছে 2তম, এটা হচ্ছে 3তম, এভাবে 129তম পদের মানটা হচ্ছে কি 392। আশা করি তোমরা 5 এবং 6 অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা আর 7টা আমি করালাম না, তার কারণটা হচ্ছে 7টা একদম হুবহু 6-এর মতো, হুবহু 6-এর মতো। তোমরা যদি 6 পারো, 6 অঙ্কটা ভালোভাবে বুঝতে পারো, তাহলে 7টা তোমরা অনায়াসে করতে পারবে, কারণ 7ও একই ফর্মুলা, একই জিনিস চাওয়া হয়েছে, জাস্ট মানগুলো চেঞ্জ। তো আশা করি তোমরা 7 করতে পারবে। আমি সরাসরি 8-এ চলে যাচ্ছি। সো 8 নং অঙ্কে বলা হয়েছে যে যদি m-তম পদ n হয়, অর্থাৎ m-তম পদের মানটা n হয় এবং n-তম পদের মানটা m হয়, তবে n প্লাস n-তম পদটা কত হবে। সো আমরা জানি যে n-তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে যে tn ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে এটা হচ্ছে প্রথম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর কী জিনিস একটু আগে বলেছি, n হচ্ছে তম পদ, কত নাম্বার পদ, আর টোটাল n-তম পদের মানটা হচ্ছে tn। সো আমরা এখানে দেখি যে আমরা এখানে লিখলাম a প্রথম পদ লিখলাম, m-তম পদ, যেহেতু m-তম, m মানে এখানে একটা সংখ্যা ধরলাম, ধরে 5 থাকে, তো আমরা কিন্তু এখানে 5-এ বসাতাম, যেহেতু এখানে m আছে তাহলে আমরা এখানে m বসালাম, মাইনাস মাইনাস 1 1, আর এই সাধারণত ডি, যেহেতু এগুলো মান নেই আমি এগুলো বসাবো। তো এই পুরোটার মানটা কত n, তাহলে সমান সমান n লিখলাম, কারণ n-তম পদের মান হচ্ছে কত n, তাহলে আমরা এটা n লিখলাম। আবার n-তম পদের মান m, একইভাবে a প্লাস, যেহেতু n-তম পদ চাচ্ছে n-তম, তাহলে n এর জায়গায় n হবে মাইনাস 1 ইন্টু ডি, কিন্তু এটার মানটা কত m, তাহলে আমরা m লিখলাম। তো আমরা এটাকে 1 নং ধরবো, এটাকে আমরা 2 নং ধরবো সমীকরণ সুবিধার্থে। তো দুইটা সমীকরণ থেকে আমরা যদি দেখি যে আমরা 1 থেকে 2 বিয়োগ করব, 1 থেকে 2 আমরা 2 বিয়োগ করি, তাহলে আমরা প্রথম সমীকরণে লিখলাম a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি মাইনাস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল এখানে n মাইনাস m। সো আমরা যদি এখানে তাকাই, এটা যদি আমরা গুণ করে ফেলি a প্লাস এম ডি, ডি এর সাথে 1 গুণ করলে আবার ডি মাইনাস, তারপর মাইনাস, এখানে যেহেতু প্লাস আছে প্লাস মাইনাস মাইনাস, মাইনাস এ, আবার এখানে কিন্তু প্লাস, যেহেতু প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে মাইনাস, এখানে ডি গুণ হবে এন এর সাথে, তাহলে এন ডি, আবার এই যেহেতু এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাস ডি 1 এর সাথে গুণ করলে কত ডি ইকুয়াল এন মাইনাস এম। তো এইখানে কিন্তু আমার কিছু কাটা যায়, এ কাটা যায়, ডি কাটা যায়, বাকি থাকে কত এম ডি মাইনাস এন ডি। তো এখান থেকে আমি ডিটা যদি কমন নিই তাহলে এম মাইনাস এন, আবার এখান থেকে আমি মাইনাস 1 কমন নিই তাহলে কত হয়ে যাবে, এটা যেহেতু প্লাস আসছে এটা মাইনাস হয়ে যাবে, আর এটা যেহেতু মাইনাস আসছে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এম মাইনাস এন। উভয়পক্ষে কিন্তু আমি এম মাইনাস এন কিন্তু কাটতে পারি, কাটলে আমার কত পাচ্ছি, যেহেতু এখানে কোনো আর কিছু নেই সেজন্য 1 হবে, তাহলে ডি এর মানটা আমি কত পাবো, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস 1, তাহলে আমার ডি এর মানটা পেয়েছি কত আমি মাইনাস 1। তাহলে আমি আমার সাধারণ অন্তরটা কিন্তু আমরা পেয়ে গেছি মাইনাস 1। তো সাধারণ অন্তরের জন্য আমি যে কোনো এক নঙে বসিয়ে নিই, এটা বা এটার মধ্যে যে কোনো একটাতে আমরা যদি বসাই তাহলে কিন্তু আমরা ডি এর মানটা পেয়ে যাব। কীভাবে পাবো দেখো, যেহেতু আমরা প্রথম সমীকরণটা লিখলাম, লেখার পরে এখানে আমি ডি এর জায়গায় মাইনাস 1 বসালাম, মাইনাস 1 বসানোর কারণে তাহলে যেহেতু মাইনাসে মাইনাসে কত প্লাস, আবার প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে এই যেভাবে সেইভাবে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস এম, আবার মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 1 ইকুয়াল এন।
সো এইটা যদি আমি একটু সাজিয়ে লিখি, শুধু এটা রাখলাম, বাকিগুলো এক সাইডে নিয়ে নিলাম, n প্লাস m মাইনাস 1। তো এখন আমার বলা হয়েছে যে mতম পদ বের করতে, m প্লাস nতম। তো তম পদের সূত্র আমরা জানি একটাই, tn। তো tn সূত্রটা যদি আমি n এর জায়গায় কি বসবে, m প্লাস n, তারপর হচ্ছে এ হচ্ছে প্রথম পদ, তারপর আমরা জানি কি প্লাস, তারপর হলো nতম পদ। এখানে nতম পদ কত আমার, m প্লাস n, সেজন্য m প্লাস m বসলো -1, আর ডি হচ্ছে সাধারণত। তো আমাদের একটু খেয়াল করি, এই জায়গাটা কিন্তু সেম। তো এই জায়গাটার মান যা, এই জায়গাটার মানও কিন্তু তা। তো আমরা পরবর্তী লাইনে লিখতে পারি যে এই জায়গায় আমরা লিখতে পারি, যেহেতু এখানে এর মানটা দেওয়া আছে n প্লাস m মাইনাস 1, আবার প্লাস m প্লাস n মাইনাস 1, যেহেতু সাধারণতটা কি দেওয়া আছে -1, তাহলে আমরা এখানে কিন্তু গুণ হবে। যেরকম আমি এই জায়গাটা যেভাবে আছে এইভাবেই লিখবো, যেহেতু এখানে -1 এই পুরোটার সাথে গুণ হবে, তাহলে যেহেতু এটা আগে কি আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস m, আবার এই যেহেতু এখানে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস n, তারপরে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস। তাহলে এখানে আমার কিন্তু কিছু কাটা যায়, 1 কাটা যায়, n কাটা যায়, mm ও কাটা যায়, তাহলে আমার আলটিমেট অ্যান্সারটা কত আসে 0। তাহলে m প্লাস n তম পদের মানটা হবে কত 0। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা 9 নাম্বার অঙ্কটা সমাধান করব। 9 নাম্বার অঙ্কটা বলা হয়েছে যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 এটা ধারা দেওয়া আছে, বলছে nতম পদের সমষ্টি বের করতে। সো আমরা যদি এই অঙ্কটা যদি তাকাই, যে এটার প্রথম পদটা কত 1, প্রথম পদটা হচ্ছে 1, তারপর হচ্ছে সাধারণতটা আমরা বের করব, অর্থাৎ পার্থক্য কত আছে 3 বিয়োগ 1 2, আবার এখানে 5 বিয়োগ 3 আবার 2, তাহলে আমার সাধারণতটা কত পাচ্ছি আমি 2 পাচ্ছি। তো আমরা সমষ্টি সূত্র কিন্তু আমরা শিখেছি, সমষ্টি বা যোগফল সূত্র হচ্ছে Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু t। এর মানটা বসালাম, তারপর প্লাস, এখানে একটা প্লাস হবে, সরি প্লাসটা দিয়ে দিই, এখানে একটা প্লাস আসছে প্লাস, তারপর n-1 ইন্টু ডি এর মান কত 2, তাহলে আমরা এখানে 2 লিখলাম। সো তারপর লাইনে যদি আমরা তাকাই n/2 যেভাবে সেভাবে 2 এর সাথে 1 গুণ করলে তাহলে 2a প্লাস প্লাস, তারপর এখানে 2 দিয়ে আমরা n এর সাথে গুণ করি তাহলে 2n মাইনাস মাইনাস 2। তো এখানে আবার -2 প্লাস 2 কাটা যাবে, তাহলে এখানে আবার থাকবে n/2 ইন্টু 2n। তো এখানে আবার 2 দিয়ে আমি কাটা দিই, তাহলে আমার থাকতে হচ্ছে n ইন্টু n, অর্থাৎ কত n স্কোয়ার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো 10 নম্বরের দিন আমরা তাকাই, বলা হয়েছে যে একটি দ্বারা দেওয়া আছে যে 8 প্লাস 16 প্লাস 24, আমি বলছি প্রথম 9টি পদের সমষ্টি কত, অর্থাৎ যোগফল চেয়েছে। তো আমরা সমষ্টির সূত্রটা কিন্তু জানি, একই সূত্র। আমরা লিখলাম a প্রথম পদ 8 এবং সাধারণতটা কত আছে 16 মাইনাস 8, অর্থাৎ 8, আবার 16 মাইনাস 24 মাইনাস কত 8, তাহলে সাধারণত আমরা পেলাম কত 8। তো আমরা যদি সমষ্টি সূত্রটা লিখি, আমরা জানি Sn দ্বারা আমরা লিখলাম ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তো এটা আমাদের সমষ্টি সূত্র বা যোগফলের সূত্র, সবসময় আমাদের প্রয়োজন একই সূত্র। আমাদের মানগুলো বসাই, যেহেতু 9টি পদের সমষ্টি চেয়েছে তাহলে 9, n এর জায়গায় বসবে 9, 2 2, এই জায়গা হচ্ছে কত এখানে 8 বসালাম, তারপরে প্লাসের প্লাস, যেহেতু n এর মান কত 9 বসালাম, মাইনাস মাইনাস 1 1 ইন্টু ডি সাধারণত কত আমার 8, তাহলে 8 বসালাম। সো এখন যদি আমরা গুণ করি 9/2 যেভাবে সেভাবে রাখলাম, 8 ইন্টু 2 তাহলে 16 প্লাস, আবার এখানে যদি 9 থেকে 1 চলে যায় তাহলে কত 8 থাকবে, 8 ইন্টু 8 কত 64, তাহলে যেভাবে সেটা এইভাবে রাখলাম, 16 প্লাস 64, তাহলে আমরা কত পাচ্ছি 9/2 ইন্টু 80। সো 80কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কত 45, তো 40 ইন্টু 9 কত 360,
তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে প্রথম 9টি পদের যোগফল কত? 360। তো আশা করি 9 এবং 10 নং খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 11 নং এ চলে যাব। সো 11 নং বলা হয়েছে যে একটা ধারা দেওয়া আছে 5, 11 প্লাস 17 এভাবে 59 পর্যন্ত আছে। এটা যোগফলটা কত সেটা বের করতে বলা হয়েছে। তো আমরা যোগফলের সূত্র একটু আগে দেখেছি কীভাবে বের করতে হয়। তো আমরা প্রথমে লিখব এ অর্থাৎ প্রথম পদ, তারপর আমরা সাধারণতটা বের করব কত 6, অর্থাৎ দুটোটার পার্থক্য কত আছে 6 করে। তাহলে আমরা সাধারণতটা বের করে ফেলেছি। এখন আমরা সরাসরি তো আমাদের শেষ পদটা দেওয়া আছে, শেষ পদটা লিখব 59। তাহলে আমরা 59 লিখলাম। আমাদেরকে কিন্তু এখানে আমরা কিন্তু জানা নেই যে কত সংখ্যার পরে গিয়ে 59 হয়েছে, অর্থাৎ কততম পদে এটা 59। আমাকে তম পদটা বের করতে হবে, তারপর আমাকে এটা সমষ্টিটা বের করতে হবে। তো আমরা প্রথমে তম পদের সূত্রটা লিখব। কারণটা হচ্ছে আমি যদি সমষ্টি সূত্রে যাই, আমরা কিন্তু দেখেছি SN ইকুয়াল n/2। তো আমার n এর মানটা কিন্তু জানতে হবে। তো n এর মানটা কীভাবে বের করতে হবে সেটা আমরা তম পদের সূত্র দিয়ে আমরা বের করতে হবে। যেহেতু আমার শেষ সংখ্যাটার মান দেওয়া আছে, অর্থাৎ শেষতম পদের মান কত 59, এটা হচ্ছে আমার tn এর মান। তাহলে আমরা কিন্তু n এর মান খুবই সহজে বের করতে পারবো, কারণ a এর মানও জানি, d এর মানও জানি। আমরা এর মান কত 5, d এর মান কত 6। তো আমরা যদি মানগুলো বসাই, tn এ 59 বসালাম ইকুয়াল এই জায়গায় আমরা বসালাম 5 প্লাস, তারপর n এর জায়গায় আমরা বসালাম n এর মান কত, n এর মানটাই তো আমরা বের করব। তারপর -1, তারপর d এর মানটা কত 6 বসালাম। সো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, 59 যেভাবে আছে সেভাবে রাখলাম। তারপর এখানে 6 দ্বারা n কে গুণ করলে কত 6n -6, যেহেতু -6 হতো, তো 6 থেকে যদি আমি 5 বিয়োগ করি, আমি একসাথে লিখে ফেলেছি, তাহলে থাকবে কত -1। তো এখানে -6 আর এখানে ছিল কত +5, তাহলে এটার অ্যান্সার কত -1। তো আমি একসাথে -1 লিখলাম। তো -1টা যদি আমি ওই দিকে পাঠিয়ে দিই, তাহলে কত হইতো 60, অর্থাৎ 6n ইকুয়াল 60 হতো। তো 6n থেকে যদি আমি 60 ভাগ করি, অর্থাৎ 6 দ্বারা যদি আমি 60কে ভাগ করি পরের লাইনে, পরের লাইনে 6 দ্বারা 60 ভাগ করি, তাহলে কত পাবো আমরা 10 পাবো। তাহলে n এর মানটা কত আলটিমেটলি 10। আমি বুঝতে পারছি তোমরা এই বেসিক ক্যালকুলেশনটা তোমরা খুব সহজে পারবা, এই জন্য আমি এখানে অনেকগুলো লাইন স্কিপ করেছি। তো আলটিমেটলি আমরা nতম পদের মানটা কত পেলাম 10। তাহলে আমার 10 এখানে 59 হতে আমার 10তম পদ লেগেছে, 1তম 2তম এভাবে 10তম পদ লেগেছে। এখন আমাদেরকে সমষ্টি বের করতে হবে। তাহলে আমার সমষ্টি সূত্র লিখতে হবে, অর্থাৎ কয়টা সংখ্যার সমষ্টি বের করতে হবে 10টা সংখ্যার সমষ্টি বের করতে হবে। তো আমরা যদি এখন সমষ্টি সূত্রে যাই, তো আমরা লিখলাম, আমরা জানি SN ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু t। তো আমরা এখানে n এর মান জানি 10/2, এর মানও জানি 5 লিখলাম, এবং n এর মানও জানি কত, একটু আগে আমরা বের করেছি 10, d এর মানও জানি আমরা কত 6। তো আমরা সবগুলো মান বসালাম। তো এখানে যদি আমি কাটাকাটি করি, অর্থাৎ 10 থেকে 2 দ্বারা আমি ভাগ করলে কত 5 লিখলাম, 5 × 5 কত 10, এই প্লাসের প্লাস, এখান থেকে আমি বিয়োগ করি কত 9, আর এখানে 6 লিখলাম। সো তারপর লাইনে 5, 10 প্লাস 6 নং কত 54, 54 লিখলাম। তাহলে 10 × 54 × 5, অর্থাৎ 10 প্লাস 54 অর্থাৎ 64 × 5, তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে 320। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমার এই পদ সংখ্যার যোগফলটা কত আমার 320। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা 12 নং অঙ্কটা সমাধান করব। একই নিয়ম, জাস্ট ধারাটা একটু চেঞ্জ আছে, অর্থাৎ ধারার সংখ্যাগুলো ধারা চেঞ্জ না। লিখলাম, তাহলে আমার প্রথম সংখ্যাটা হচ্ছে 29 লিখলাম, আর সাধারণতটা হচ্ছে কত 25 বিয়োগ 29, অর্থাৎ 25 বিয়োগ 29 অর্থাৎ -4। সবসময় রাখবে যে পদ ধরবে তার পুরো পদের সাথে বা আগের পদের সাথে বিয়োগ করবে। তো 25 বিয়োগ 29 কত
-4। একইভাবে আমরা এটা করলেও -4 পেতাম। তো আমরা প্রথমে কি করতে হবে, কিন্তু আমার শেষ পদটা কত -23, এখানে কিন্তু মাইনাস আছে, এই -23। তাহলে আমরা প্রথমে শেষ পদ লিখলাম -23। তো আমরা জানি প্রথমে তম পদ বের করব আগের মতনই, tn ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো আমার tn এর মান কত আমরা জানি -23 লিখলাম, -23 ইকুয়াল এর মানটা কত 29 লিখলাম, তারপর প্লাস n টি আমার বের করতে হবে, তারপর -1, তারপর d এর মান কত আমরা জানি -4 আমরা লিখলাম। সো এখন আমরা বাকি লাইনগুলো ক্যালকুলেশন করব খুব সহজে। -23 যেভাবে সেভাবে লিখলাম, ইকুয়াল লিখলাম, 29 যেভাবে সেভাবে লিখলাম, 4টা শুধু গুণ করলাম, প্লাস মাইনাসে মাইনাস, -4n, মাইনাসে প্লাস, তাহলে +4। তো এখানে আমি যদি পরের লাইনে এই -4nটাকে এইদিকে নিয়ে আসি, বাকিগুলোকে সব ওই দিকে নিয়ে আসি, তাহলে এখানে যেহেতু 29 আর 4 যোগ হবে তাহলে কত 33, আবার এখানে -23 আছে, এটা ডান দিকে আসলে কত +23 হয়ে যাবে, তখন এটা কত 33 + 23 ইকুয়াল 56। তো আমরা যদি 4 দিয়ে 56কে ভাগ করি তাহলে কত পাবে 14, তাহলে আমার অ্যান্সারটা কত 14। আমার অ্যান্সারটা হচ্ছে কত 14, এটা হচ্ছে আমার তাহলে আমরা তম পদটি কত পাবো, তম পদটি আমরা পাবো 14। তো এখন আমরা 14টি পদের সংখ্যার সমষ্টি বের করব। তো আমরা জানি আমরা সমষ্টির সূত্রটা প্রথমে লিখব যে Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো এটা হচ্ছে আমার সমষ্টির সূত্র, এটা আমরা লিখব প্রথমে। তো আমরা এখানে লিখবো n এর জায়গায় কত লিখবো 14 ভাগ 2, তারপর এর মানটা আমরা জানি 29 লিখলাম, তারপর n এর মানটা আমরা জানি একটু আগে বের করেছি 14 লিখলাম, তারপর -1 ইন্টু d এর মানটা কত -4 লিখলাম। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তো আমরা এখানে 2 দ্বারা 14 ভাগ করলে কত পাবো 7, তারপর 2 ইন্টু 29 58, তারপর এখানে 14 থেকে 1 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা, বা 14 থেকে আমরা 14কে 4 দ্বারা গুণ করলে কত 56, মাইনাসে প্লাস 4। সো আমরা এই জায়গাটা ক্যালকুলেশন করলে কত পাই 6, অর্থাৎ 58 মাইনাস 56 প্লাস 4, এটা পুরোটা আমরা যোগ বিয়োগ করলে আমরা 6 পাবো। তো 7 ইন্টু 6 42, তাহলে আমার যোগফল কত 42, এটি আমার অ্যান্সার। অর্থাৎ এই সংখ্যাগুলো এই ধারার 29 থেকে -23 পর্যন্ত যোগফল হচ্ছে 42। তো আশা করি 12 এবং 13 নম্বর অঙ্কটা খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 13 নম্বর অঙ্কে চলে যাব। অঙ্ক বলা হচ্ছে যে কোন একটি সমান্তর ধারার 12তম পদের মান হচ্ছে 77, অর্থাৎ 12তম পদের মান হচ্ছে 77 এবং 23তম পদের সমষ্টি বের করতে বলা হয়েছে। তাহলে আমার একটা মান দেওয়া আছে যে 12তম পদের মানটা কত 77, আমাকে 23তম পদের সমষ্টি বের করতে হবে। যেহেতু আমাদের তম মানটা দেওয়া আছে, অর্থাৎ 12তম পদের মান দেওয়া আছে, তাহলে আমরা তম পদের সূত্রটা লিখব tn ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো 12তম পদের মান কত দেওয়া আছে 77, তো আমি 77 লিখে ফেললাম। এর মান জানি না, যেহেতু n এর মান জানি 12তম, 12 লিখলাম, 12 মাইনাস 1, আর d এর মানও জানি না, লিখলাম যেভাবে, তাহলে a প্লাস 11 d। তাহলে আমরা এটাকে একটা 1 নং ধরলাম, বা এখানে একটা রেখে দিলাম এটা, অর্থাৎ a প্লাস 11 ডির মানটা কত পেলাম আমরা 77। এখন আমরা ডিরেক্ট সমষ্টি সূত্রে চলে যাব, অর্থাৎ Sn, যেহেতু আমরা 23তম পদের সূত্র বের করেছি, তাহলে n এর মান কত 23, তো 23, তাহলে n/23/2, তারপর 2 ইন্টু a, এর মানটা কত এর মান তো আমরা জানি না, তাহলে যেভাবে সেভাবে থাক, প্লাস 23 মাইনাস 1 ইন্টু d, যেভাবে সেভাবে আমরা লিখলাম, n এর মান 23 বসালাম। পরবর্তী লাইনে এটা যেভাবে সেভাবে রাখলাম, তো 2a প্লাস
এখানে 1 বিয়োগ হবে, তাহলে 22d। তো এখান থেকে আমি 2 কমন নিই, অর্থাৎ 2 কমন নিলে কিন্তু a প্লাস 11d। a প্লাস 11dর মানটা কিন্তু আমরা আগে বের করেছিলাম কত, 77। তো আমরা এটার পরিবর্তে কিন্তু 77 বসাতে পারি। আবার এখানে 2 আর 2 কিন্তু কাটা যাবে, তাহলে আমরা কত পাচ্ছি, 23 ইন্টু আর এই জায়গাটার মানটা কত, 77। তো 77 লিখলাম। তো 23 ইন্টু 77 এটার গুণ করলে 1771, অর্থাৎ 1771। তাহলে 23টি পদের সমষ্টি হচ্ছে যে 1771। এখন আমরা 14 নম্বর অঙ্কটা সমাধান করব। একই রকম, জাস্ট তম পদটা চেঞ্জ আছে আর 31টি বলা হয়েছে। আমরা এটাও একদম সহজভাবে দেখব, খুবই সহজভাবে। প্রথম আমরা তম পদটা বের করব। তম পদের সূত্র দিব a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এর মানটা আমরা যেহেতু 16তম পদের মান দেওয়া আছে, তাহলে আমার t16 এর মানটা হচ্ছে আমার কত, এর মান তো আমার জানাই নেই। তারপর প্লাস n এর মানটা হচ্ছে আমার, যেহেতু বলা হয়েছে যে 16তম পদ, তাহলে n হচ্ছে 16 মাইনাস 1 ডি এর মান জানা নেই, যেভাবে আমরা এভাবে রেখে দেব। সো এটার মান তো আমরা জানি, 16তম পদের মান কত, -20 লিখলাম, ইকুয়াল a প্লাস 15d। তো এইটুকু আমরা পেলাম, অর্থাৎ 16 থেকে 1 বিয়োগ করলে 15, তাহলে এই ডি লিখলাম। এখন আমরা সরাসরি সমষ্টি সূত্রে চলে যাব। তো আমরা জানি সমষ্টি সূত্র এটা, Sn ইকুয়াল n/2 ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো আমরা যদি এখানে 31তম পদের সূত্রে যেহেতু বার করব, যেহেতু 31টি পদের সূত্র চেয়েছে, সমষ্টি চেয়েছে, তাহলে আমরা 31 লিখব S31। তাহলে n এর জায়গায় আমরা 31 বসবে, 31/2 ইন্টু 2a এর মান আমরা জানি না এবং n এর মান জানি 31 লিখলাম, মাইনাস 1 ইন্টু ডি। তো আমরা আবার আগের মতো 31/2 2a প্লাস এখানে 31 থেকে 1 গেলে কত, 31 থেকে 1 বিয়োগ করলে কত, 30, তাহলে 30d। তো এখান থেকে আমরা 2 কমন নেব, 31/2 ইন্টু 2, তাহলে আমার এখানে 2 কমন নিলে কত হয়, a প্লাস 15d। তো a প্লাস 15ডির মানটা কিন্তু আমার জানা আছে কত, -20। তো আমরা এখানে -20 লিখে দেব, আর এখানে 2 আর 2 কাটা যাবে, তাহলে 31 ইন্টু -20 কত, -620। সো এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো খুব সহজ, তোমরা যদি একটা দুইটা অঙ্ক বোঝো, অর্থাৎ দুইটা মূলত মেইন দুইটা ফর্মুলার কাজে লাগে। একটা হচ্ছে তম পদের সূত্রটা, আর একটা হচ্ছে সমষ্টি সূত্রটা। এই দুটো সূত্র ম্যাক্সিমাম অঙ্কে কাজে লাগে সমান্তর ধারার ক্ষেত্রে। বাকি অঙ্কগুলো আমি দ্বিতীয় পার্টে দেখাবো, অর্থাৎ এটা হচ্ছে পার্ট নাম্বার 1 13 অধ্যায়ের, এবং বাকি আরও 10টা অঙ্কের মতো রয়েছে, এটা আমরা পার্ট 2তে আমরা দেখব। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।